প্রিয়জনের সঙ্গে উৎসব উদযাপনে আজও বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখী মানুষের স্রোত। আনন্দ যাত্রায় ঝক্কি হলেও নেই অভিযোগ। ফাঁকা ঢাকাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয়, কড়া নজরদারিতে আবাসিক এলাকা। বাড়ির মালিক সহ স্থানীয় জনপ্রতিনিধিদেরও তৎপর থাকার আহ্বান ডিএমপির। ঈদ উপলক্ষে রাজধানীতে চড়া ইলিশ সহ সব ধরনের মাছের দর। একদিনের ব্যবধানে গরু, খাসির মাংসের দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 75 টাকা পর্যন্ত। ঈদ শুভেচ্ছা বিনিময়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় আওয়ামী লীগ ও বিএনপি। আগামী দিনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা। এবং বিএনপি নেতা মওদুদ আহমেদের দখলকৃত গুলশানের বাড়িটি ভেঙে ফেলছে রাজউক। বাড়ি ভাঙতে নিয়ম মানা হচ্ছে না, দাবি মওদুদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। এবার ঈদে ঘরে ফেরার খবর। আজও ঈদ উদযাপনে নারীর টানে ছুটছে রাজধানীবাসী। সকাল থেকে রেল, নৌ, সড়ক পথে যাত্রীদের ঢল নামে। তবে ভিড় থাকলেও ছিল না ভোগান্তি। সকাল থেকে দেশের বিভিন্ন রুটে কমলাপুর ছেড়ে গেছে 20টিরও বেশি ট্রেন। দু একটি ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হলেও সেটি শিডিউল বিপর্যয় নয় বলে দাবি স্টেশন কর্তৃপক্ষের। তবে ঈদ যাত্রার শেষ দিন হওয়ায় যাত্রী চাপে নির্দিষ্ট আসনে বসতে গিয়ে নাকাল হতে হয়েছে রেলের টিকিটধারীদের। ভেতরে জায়গা না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চেপেই ঢাকা ছাড়ছেন। এদিকে সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে সদরঘাট ছেড়ে গেছে বেশিরভাগ লঞ্চ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ বাড়লে লঞ্চ সংকট দেখা দেয় সদরঘাটে। কর্তৃপক্ষের দাবি, বিশেষ সার্ভিসের লঞ্চে যেতে পারবেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। অন্যদিকে এবার মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে থাকায় ভোগান্তি ছাড়াই অনেকটা আয়েশ করেই বাড়ি ফিরছেন সড়ক পথের যাত্রীরা। গাবতলী বাস টার্মিনালেও ছিল যাত্রীদের পদচারণায় মুখর। খুবই ভিড়, তারপরে ভালো লাগছে। ট্রেনের ভিতরে কোনো জায়গা নাই, এই জন্য আমরা ছাদের উপরে উঠছি। আজকে এই প্রথম আমি জানলাতে ভিতরে ঢুকতে পারছি, নিজের সিটে আসতে পারছি। অনেক ভোরবেলা আসছি কিন্তু এখনো লঞ্চ পাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষ যদি সবাইকে জানাই দিত আর কি মাইকিং এ, তাহলে ভালো হতো। আর যে লালমোহন বলেন, ভোলা বলেন, এই সমস্ত রুটে তো নর্মালি লঞ্চের সংখ্যা স্বাভাবিকভাবেই কিন্তু লঞ্চ খুব কম থাকে। 2-3টা লঞ্চ আমরা অলরেডি ঘাটে লাগাই দিছি, এখন তারা এইভাবেই যাবে। মোটামুটি ঢাকার ভিতরে জ্যাম নাই, আর বাইরে কি আছে বলতে পারছি না। কোনো তুলনায় মোটামুটি মানুষ ভালো আছে। মানুষ রাস্তায় যে জ্যামটা থাকার কথা সেটা তুলনামূলকভাবে অনেক কম। গত 2-3 বছরের তুলনায় এবার সবকিছুই খুব সুন্দরভাবে মেনটেন হচ্ছে। দর্শক, ঘরে ফেরা মানুষের খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন শাফিন জাহিদ। চলে যাচ্ছি শাফিনের কাছে। শাফিন, কেমন দেখছেন? জানেন যে আজ যদি পবিত্র রমজানের পরে অর্থাৎ পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল হচ্ছে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। এবং সেই জন্য কিন্তু ইতিমধ্যে গত 2-3 দিন ধরে কিন্তু রাজধানীবাসী, নগরবাসী প্রিয় শহর ঢাকা ছাড়ছেন। তাই ধারাবাহিকতায় আজকে ঈদের আগের দিন অর্থাৎ শেষ মুহূর্তের ছোটাছুটিও কিন্তু আমরা প্রচুর দেখেছি। আপনি জানেন যে আজকে সকাল থেকে কিন্তু আমি রাজধানীর বেশ কিছু বাস টার্মিনাল, বিশেষ করে গাবতলী, কল্যাণপুর এবং এর পাশাপাশি এখন অবস্থান করছি রাজধানীর অন্যতম একটি বড় বাস টার্মিনাল মহাখালীতে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের উপস্থিতি আমরা দেখেছি সকাল থেকে। যদিও সকালের দিকে একটু যাত্রীর পরিমাণ কিন্তু অনেক বেশি ছিল এবং তাদের চোখে মুখে কিন্তু উচ্ছ্বাস ছিল একটি কারণে, সেটা হলো যে রাস্তায় যানজটের পরিমাণ খুবই কম ছিল এবং জনদুর্ভোগের পরিমাণ খুবই কম ছিল। এবং যা কিনা গত বেশ কয়েক বছর যাবত এবং গত বছরগুলোতে দেখা গিয়েছিল যে প্রতি বছর দেখা যায় যে রাস্তায় যানজটের পরিমাণ বাড়ে কিংবা মানুষের জনদুর্ভোগ বাড়ে, সেই চিত্র কিন্তু এবার আমরা দেখা যায়নি। বিশেষ করে ঈদের আগের দিন শেষ মুহূর্তে যে দুর্ভোগ হয়, সেই দুর্ভোগ কিন্তু আমরা কোনো বাস টার্মিনালে আমরা দেখতে পাইনি। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তুলনামূলকভাবে সকালের থেকে যাত্রীর সংখ্যাও কমছে, আর সেই সাথে যাত্রীরাও কিন্তু সন্তুষ্ট। প্রতিটি গাড়ি যথাসময়ে কাউন্টারগুলোতে এসে উপস্থিত হচ্ছেন এবং প্রায় প্রতিটি গাড়ি কিন্তু যথাসময়ে কাউন্টারগুলো থেকে ত্যাগ করছেন এবং যাত্রীরাও কিন্তু
খুশিতে কিন্তু আপনারা যাত্রীরা কিন্তু খুশিতেই কিন্তু প্রতিটি গাড়িতে উঠছেন এবং তারা গন্তব্যে যাচ্ছেন। তারাও আশা করছেন যে ঠিক সময় হয়তো তারা নাইট টানে বাড়ি ফেরত যাবেন। অপলা, একটা জিনিস জানিয়ে রাখি যে রাজধানী থেকে কিন্তু বেশ বিপুল সংখ্যক লোকজন কিন্তু এই বাস টার্মিনাল থেকে কিন্তু যাতায়াত করে। কিছুক্ষণ আগে এখানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এসেছিলেন, তিনিও কিন্তু এই যে এখানকার যোগাযোগ ব্যবস্থা এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের তৎপরতা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুশি হয়েছেন এবং তিনিও বলছেন দেশে কোথাওই কোনো ধরনের যানজটের চিত্র দেখা যায়নি এবং এর জন্য কিন্তু খুব ভালো মতো কাজ করেছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যে কোনো ধরনের অভিযোগ কিংবা যে কোনো ধরনের যাতে যে কোনো ধরনের কাজ যাতে না হয় সেই দিকে কিন্তু তৎপর রয়েছেন। তো বলা যায় অপরাধ যে প্রতিটি যাত্রীর চোখে মুখে কিন্তু যে বাড়িতে যাওয়ার যে একটি উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু ফুটে উঠেছে এবং তারা আশা করছেন সঠিক সময় বাড়ি যাবেন এবং প্রিয়জনদের সাথে ঈদ করবেন। তো মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে অপলা এই ছিল বাড়ি ফেরা মানুষের সবশেষ গল্প। আরো কিছু জানানো থাকলে আপনাকে জানানোর চেষ্টা করব পরবর্তীতে। অপলা। দর্শক, ঘরে ফেরা মানুষের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে সহকর্মী শাফিন জাহিদ। এদিকে রাজধানীর নিম্ন আয়ের মানুষ ঝুঁকি নিয়ে ঈদ যাত্রায় ট্রাকে করে বাড়ি ফিরছেন। বাসের তুলনায় ভাড়া কম হওয়ায় এই বাহনটি বেছে নিচ্ছেন তারা। সুযোগ কাজে লাগিয়ে বাড়তি অর্থ হাতিয়ে নিচ্ছে ট্রাক চালকরাও। বেলায়েত হোসেনের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার, এক পাশ দিয়ে ঢুকছে পণ্যবাহী ট্রাক, রাস্তার অপর পাশে এসে হয়ে যাচ্ছে যাত্রীবাহী। ঈদযাত্রায় ঘরমুখ মানুষের এই হুড়োহুড়ির উদ্দেশ্য কেবলই বাড়ি পৌঁছানো। নিম্ন আয়ের এই মানুষগুলো প্রিয়জনের সান্নিধ্য পেতে ভরসা যেন ট্রাক। জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেন তারা। বাসের টিকিট সংকট আর কম ভাড়ার কারণেই তাদের পছন্দ এই বাহন। বাসে গেলে ১,৫০০ টাকা, এই জন্য আমরা টাকার ব্যবস্থা নিচ্ছি, টাকা যাবো। গাড়ির জন্য ১ ঘন্টা ধরে বয়ে রয়েছি, গাড়ি নাই। গাড়ি পাইনি, ওই জন্য টাকা চলে যায়। বাসে ৭০০, ৮০০, ১০০০ টাকা ভাড়া, ট্রাকও যাচ্ছি আমরা ২০০ টাকা, ১০০ টাকা করে। টাকা পয়সার সমস্যা, বাসে গেলে ১,৮০০ টাকা টিকিট আর টাকা যাচ্ছি ১৫০-২০০ টাকা দিয়ে। ট্রাক চালকরাও বলছেন বাড়তি কিছু টাকা আয়ের জন্যই ফেরার সময় তারা নিয়ে যাচ্ছেন যাত্রী। আমি রাজশাহী থেকে কাঁচামাল নিয়েছিলাম কারওয়ান বাজারে, এখন যাওয়ার সময় আপনার লোক নিয়ে যাচ্ছে। মাল নিয়ে আসছি, এখন খালি গাড়ি যাচ্ছি, এর লেগে ১০০, ১৫০, ২০০। দীর্ঘদিন পর নারীর টানে বাড়ি ফেরা, তাই এত কিছুর পরও কারো চোখে মুখে নেই ক্লান্তির ছাপ। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগে ও পরে ফাঁকা ঢাকাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শুধু নগরীর মূল সড়কেই নয়, আবাসিক এলাকাতেও থাকবে কড়া নজরদারি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ির মালিক, আবাসিক এলাকার নিজস্ব নিরাপত্তা সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরও উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি। সেলিম আহমেদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। মোহাম্মদ শহীদুর রহমান পুরো পরিবার সহ ঈদ করবেন বাড়িতে। বেশ কদিনের ছুটি, তাই ঢাকার বাসায় তালা দিয়েই এই উৎসব যাত্রা। ঢাকার একটি আবাসিক সোসাইটিতে থাকেন বলে বাসার নিরাপত্তা নিয়ে খুব একটা শঙ্কা নেই তার। আমি রংপুর যাচ্ছি আগামী ৫-৬ দিনের জন্য আর কি। আমাদের সোসাইটি আছে অগ্রণী কল্যাণ সমিতি, এদের সিকিউরিটি খুব মোটামুটি ভালো। তবে স্বস্তিতে নেই সোসাইটির বাইরে থাকা মানুষজনের। রাজধানীতে এমন মানুষের সংখ্যাই অসংখ্য। বাসায় তালা দিয়ে রেখেছি, এখন আমাদেরকে আসলে এটা রেখে দেওয়া হচ্ছে আল্লাহর উপর ভরসা করে। ঢাকা শহর মোটামুটি ফাঁকাই হয়ে আসতেছে। নিরাপত্তা ব্যবস্থা যদি একটু জোরদার করা হতো তাহলে একটু স্বস্তি পাওয়া যেত। ঈদের আগে প্রায় ১.৫ কোটি মানুষের শহর ঢাকা প্রায় ফাঁকাই হয়ে যায়। এ সময় জানালার গ্রিল কেটে চুরি, ছিনতাই আর ডাকাতির সুযোগ খোঁজে অপরাধীরা। সেই অভিজ্ঞতার আলোকে বরাবরের মতো তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। এবার র্যাব পুলিশের পাশাপাশি মাঠে থাকবেন আনসার সদস্যরাও। আমাদের 4টি টিম থাকবে, সার্বক্ষণিক তারা তৎপর থাকবে। যে কোনো নাশকতামূলক বা যে কোনো অপতৎপরতায় খুব দ্রুত এই কুইক রেসপন্স টিম সাড়া দিবে। ঈদ পরবর্তী 1 সপ্তাহের একটি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা আমাদের গ্রহণ করা হয়েছে। আমি আবারও বলবো যে নগরবাসী আপনাদের যারা নিরাপত্তা ব্যবস্থা আছে সেটুকু অক্ষুণ্ণ অবশ্যই রাখবেন। ভাড়াটিয়ার তালা দেয়া বাসার নিরাপত্তা রক্ষায় বাড়ির মালিকরাও তৎপর রয়েছেন। আমাদের মোটামুটি প্রায় 150 সদস্য, বাড়িওয়ালা সবাই। আমরা সবাই মানে ওই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে আমরা একটু সচেতন। যে কোনো ধরনের সাহায্যে স্থানীয় থানাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। মাত্র অল্প কদিনের ছুটি পেয়ে স্বজন সান্নিধ্যে যাওয়া মানুষগুলো আবারও জীবিকার শহরে ফিরে আসবেন সুস্থ হবে, এই চাওয়া নিশ্চয়ই অনেক বড় চাওয়া নয়। মাঝের এই সময়টায় নিরাপদ থাকুক ঢাকার আবাস।
আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঘরে ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন। অপরা, কমলাপুর থেকে কিন্তু আমরা দেখছি প্রতিটি ট্রেনেই কিন্তু উপচে পড়া ভিড় এবং মানুষজন কিন্তু প্রতিটি ট্রেনেই আসলে খুব কষ্ট করেই বলতে গেলে, যেহেতু ভিড় উপরে ছাদে উঠে বা কিংবা ট্রেনের ভিতরে খুব চাপাচাপি করেই তারা যাচ্ছেন, কিন্তু তারপরও কিন্তু তারা যাচ্ছেন এবং সবারই কিন্তু চোখে মুখে সেই উচ্ছ্বাস, আনন্দ, প্রিয়জনের সঙ্গে ঈদ উপভোগ করার আনন্দ। এবং কিছুক্ষণ আগেই এখান থেকে আজকের দিনের 21তম যে ট্রেনটি জয়ন্তিকা এক্সপ্রেস, সেটি কিন্তু এখান থেকে ছেড়ে গেল সিলেটের উদ্দেশ্যে এবং এরপরে যেটি রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং সকাল থেকে আমরা কিন্তু এ নিয়ে তৃতীয় ট্রেন যেটি চট্টগ্রামে যাচ্ছে, এর আগে প্রভাতী এবং পরে সোনার বাংলা এক্সপ্রেস দুটি কিন্তু ছেড়ে গিয়েছে। আমরা যদিও খুব একটা ভিড় লক্ষ্য করিনি, কারণ ওই ট্রেনগুলোতে কিন্তু যথারীতি স্ট্যান্ডিং টিকিট, যে দাঁড়িয়ে থাকার ব্যবস্থা না থাকার কারণে ওই ট্রেনগুলোতে যারা গেছে তারা ভালোই গেছে, কিন্তু চট্টলায় কিন্তু স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রয়েছে। আর আপনি দেখতেই পাচ্ছেন অপলা, অনেক কিন্তু অপেক্ষমান যাত্রী, কারণ এরপরে পরপরই আরো 2টি ট্রেন আছে। তবে মূলত যারা ভোগান্তিতে পড়ছে বা বেশিক্ষণ ধরে অপেক্ষা করছে তারা কিন্তু রংপুর এক্সপ্রেসের। আমরা গতকালকেও দেখেছি রংপুর এক্সপ্রেসের শিডিউল নিয়ে ঝামেলা হয়েছে। আসলে এই বিষয়টি মূলত সাধারণ সময় রংপুরে যারা আসলে সবসময় রেলে চলাচল করে তারা কিন্তু বিষয়টি জানে। রংপুর এক্সপ্রেস কিন্তু সবসময় আসলে সপ্তাহে 6 দিন চলে, 6 দিনে কিন্তু প্রথম দিন কেবল তার নির্দিষ্ট সময় চলতে পারে, এর পরের দিন আসলে যেহেতু প্রতিদিনে 24 ঘন্টার 11-22 ঘন্টা তাকে আসা যাওয়ায় ব্যয় করতে হয় এবং পাশাপাশি এই একটি ট্রিপ শেষের পরে তাকে আবার তৈরি হতে আরো ঘন্টা 2 সময় লাগে। অর্থাৎ প্রত্যেকটি ট্রিপে কিন্তু প্রতিদিনই কিন্তু এই রংপুর এক্সপ্রেস 1 থেকে 1.5 ঘন্টা দেরি করে, যে কারণে সপ্তাহে 6 দিন যেহেতু চলে, ষষ্ঠ দিন এসে প্রায় 6 ঘন্টার মতো, 6 ঘন্টা 6.5 ঘন্টা বা তারও বেশি সময় দেরি হয়ে যায়, যে কারণে স্বাভাবিক সময় এই অবস্থা। ঈদের সময় এসে রংপুর এক্সপ্রেসের যারা যাত্রীরা তারা কিন্তু আমরা সবসময় দেখি যে বিপাকে পড়তে হয় এবং এই কারণে যেহেতু গতকালকে এই রংপুর এক্সপ্রেস আমরা দেখেছি 3টা নাগাদ ছেড়ে গেছে, সেক্ষেত্রে সেই শিডিউল অনুযায়ী যদি ধরা হয় সেক্ষেত্রে আজকে কিন্তু 3:30 4টা বেজে যাবে এই রংপুর এক্সপ্রেসকে কমলাপুর ত্যাগ করতে। কিন্তু যারা এসেছেন তারা কিন্তু আসলে 9টা থেকেই অপেক্ষা করছেন রংপুর এক্সপ্রেস। এছাড়া যে বাকি আমরা যেমনটি বললাম 21টি ট্রেনের মধ্যে বাকি 20টি কিন্তু নির্ধারিত সময়ের আশেপাশে সময়ের মধ্যে চলে গেছে। কেবলমাত্র সুন্দরবন এক্সপ্রেসকে আমরা দেখেছি ঘন্টাখানেক দেরি করতে এবং সবকিছু মিলিয়ে আসলে যাত্রীদের মধ্যে কিন্তু খুব একটা ক্ষোভ বা খুব বেশি দেরি না হওয়ার কারণে তাদের খুব একটা অভিযোগও নেই রংপুর এক্সপ্রেস বাদে। এবং রেলওয়ে কর্তৃপক্ষকে আমরা দেখেছি তারা যথেষ্ট তৎপর রয়েছে যাত্রী সেবা তাদের সাধ্যের মধ্যে থেকে শতভাগ নিশ্চিত করার। এবং শেষ মুহূর্তে যেহেতু আজকে শেষ দিন, আমরা দেখছি যে চাপ মোটামুটি ভালোই আছে এবং সন্ধ্যার পরে একদমই যারা আজকের দিনেও কাজ করে বাড়িতে ফিরবেন, সন্ধ্যার পরে আমরা স্বাভাবিকভাবেই ইয়ে করি যে সন্ধ্যার পরের দিকে একটু ভিড় আবার বাড়তে পারে। তো এই ছিল অপরা কমলাপুর থেকে আমার কাছ থেকে ঘরে ফেরা মানুষের সবশেষ খবর। দর্শক, ঘরে ফেরা মানুষের খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার রাশেদ লিমন। সময় সংবাদে আরো থাকছে, ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় রাঙামাটির পর্যটন শিল্পে বিপর্যয়। ঈদের অগ্রিম বুকিং বাতিল করছেন অনেকে, লোকসানের মুখে হোটেল মোটেল মালিকরা। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। বাড়ি থেকে উচ্ছেদের 17 দিন পর বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের গুলশানের বাড়ি ভেঙে ফেলেছে রাজুক। রোববার সকালে বাড়িটি ভাঙা শুরু করে রাজুক। এ সময় রাজুকের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত আছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সদস্য। মওদুদ আহমেদের সঙ্গে যোগাযোগ হলে তিনি জানান, বাড়ি ভাঙার ক্ষেত্রে আইনের কোনো ধারা মানা হয়নি। এর আগে গত 7 জুন গুলশান 2 নম্বরের 79 নম্বর সড়কে 13 কাঠার বেশি জমিতে নির্মিত বাড়িটি থেকে মওদুদ আহমেদকে উচ্ছেদ করে রাজুক। 2013 সালের ডিসেম্বরে গুলশান থানায় অবৈধ দখল ও আত্মসাতের অভিযোগে মওদুদ ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলাটি করে দুদক। আদালতের নির্দেশে ভাঙা হয়েছে, আদালতের কোনো নির্দেশ নেই, আইনের তোয়াক্কা করেন নাই এবং আদালতের
কে অপমান করেছেন তারা। এটা আদালত অবমাননার শামিল। বল প্রয়োগ করে অস্ত্রের মাধ্যমে বাড়ি দখল করা এবং বাড়ি আজকে ভেঙে ফেলার যে অভিযান করছেন, দুটোই মানবতা বিরোধী। দর্শক, এ বিষয়ে জানাতে মওদুদ আহমেদের বাড়ির সামনে রয়েছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সুমন, কেমন দেখছেন? কপলা, আপনি যেটি বলছিলেন যে আসলে সকাল থেকেই মওদুদ আহমদের যে বাড়িটি ছিল আগে, যে বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে, সেই বাড়িটি কিন্তু ভাঙার কাজ চলছে। এখানে রাজউকের কর্মকর্তারা এসেছেন, তারা বলছেন যে আদালতের নির্দেশনা মেনেই তারা এই বাড়িটি ভাঙার কাজটি শুরু করেছেন। তবে কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ তার গুলশানের যে বাসায় তিনি এখন রয়েছেন সেই বাসায় একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন যে এই বাড়িটি ভেঙে ফেলার ব্যাপারে কোনো আদালত থেকে কোনো ধরনের নির্দেশনা নেই। তিনি চ্যালেঞ্জ শুনে দিয়ে বলেছেন যারা অর্থাৎ রাজউক যে এই বাড়িটি ভাঙার কাজ করছে তাদের কাছে চ্যালেঞ্জ করে বলেছেন যে তারা এই ধরনের আদালতের কোনো নির্দেশনা তারা দেখাতে পারবেন না। তিনি ব্রিফিংয়ে আরো বলেন যে তিনি যেহেতু একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের একজন, সেই কারণেই প্রতিহিংসার বশবর্তী হয়ে এই বাড়িটি ভাঙা হচ্ছে, সেই ধরনের অভিযোগ কিন্তু তিনি করেছেন। কিন্তু এখানে যারা এই বাড়িটি ভাঙার দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে সকাল থেকে আমরা কিন্তু কথা বলছি। তারা কিন্তু বলছেন যে এই বাড়ির এই বাড়ি থেকে মওদুদ আহমদকে উচ্ছেদ প্রক্রিয়া এবং আজকে যে ভাঙার কাজ চলছে এই ক্ষেত্রে আইনের কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। তারা এখানে যে কাজ করছেন সেটি সম্পূর্ণ আইন মেনেই তারা এখানে কাজ করছেন। জানিয়ে রাখি যে পাশে এই বাড়িটি রয়েছে গুলশান 2-এর এই 69 নম্বর রোডের, সেই রোডটি কিন্তু সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে কোনো যানবাহন চলাচল করছে না, কোনো মানুষকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। এমনকি সকাল এখন থেকে আধা ঘন্টা আগেও এই বাড়িটির সামনে সাংবাদিকদেরও আসতে দেওয়া হচ্ছিল না। কিছুক্ষণ আগে সাংবাদিকরা আমরা কথা বলেছি, এখানে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সঙ্গে কথা বলে কিছুক্ষণের জন্য এখানে রয়েছে, হয়তো এখানেও বেশিক্ষণ তারা থাকতে দিবে না, সেই ধরনের সত্ত্বেই কিন্তু এখানে আমাদের ছবি তুলতে দিচ্ছেন এখন পর্যন্ত। তো এই বাড়ি ভাঙার কাজটি চলছে। আমরা এখন পর্যন্ত যারা এখানে দায়িত্বে রয়েছেন বাড়ি ভাঙার, তাদের এখনো আমাদের সঙ্গে কথা বলেননি। তারা বলছেন যে হয়তো কিছুক্ষণের পরে তারা এখানে আসবেন এবং এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলবেন। তখন হয়তো মওদুদ আহমদ যে অভিযোগগুলো করেছেন সে ব্যাপারে তাদেরকে আমরা জিজ্ঞাসা করব, তখন তাদের কাছ থেকে যে উত্তরগুলো আসবে তখন থেকে আমরা সেটি জানিয়ে দিতে পারবো যে এখানে কি অবস্থা। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। অপলা। দর্শক, বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের গুলশানের বাড়ি ভেঙে ফেলছে রাজউক, আর এই ব্যাপারে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। ঈদ আনন্দের শুভেচ্ছা বিনিময়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় দেশের বড় দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। এই ধর্মীয় উৎসবকে অরাজনৈতিক আবহে উদযাপনের পক্ষেই মত দুই দলের শীর্ষ নেতাদের। তবে উৎসবকে কেন্দ্র করে মানুষের সম্পর্কের বন্ধন সামনের দিনের রাজনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। রমজানের শুরু থেকেই আওয়ামী লীগ, বিএনপি সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো একাধিক ইফতার মাহফিলের আয়োজন করে। এসব ইফতার মাহফিলের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মিলিত হন রাজনৈতিক দলগুলোর নেতারা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের এই মাহফিলে রাজনৈতিক আলাপও এখন নিয়মিত ঘটনা। রমজান শেষে দরজায় কড়া নাড়ছে ঈদ। ঈদের দিনে শুভেচ্ছা বিনিময়েও কি থাকবে রাজনীতির ঢেউ? ধর্মকে নিয়ে আসলে রাজনীতির মধ্যে সবসময় টানাটা যৌক্তিক না, এবং আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই ধর্মকে নিয়ে রাজনীতি করতে চাই না। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, উৎসব উৎসবের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যও মত দিলেন অরাজনৈতিক পরিবেশে ঈদ উদযাপনের পক্ষে। এই ঈদটা হচ্ছে একটা আনন্দঘন পরিবেশে এই যে মিলনটা হয়, সেটা অনেকটা রাজনীতির স্বাভাবিক কার্যক্রমের কর্মসূচির বাইরের একটি ঘটনা। সুতরাং এটার একটা ভিন্ন দিক আছে। উদযাপন অরাজনৈতিক হলেও ঈদ উৎসব মানুষের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের বন্ধন দৃঢ় করবে বলে মনে করেন উভয় দলের নেতারা। ঈদ হচ্ছে আমাদের ধর্মীয় একটা উৎসব, তবে এর মধ্যে দিয়ে সকলের সাথে একটা সম্পর্ক তৈরি হয় বা একটা দেখা সাক্ষাৎ হয়, মত বিনিময় হয়। সেই ক্ষেত্রে সম্পর্কটাকে আর একটু ঝালাই হয়ে যায়। মানুষের সাথে মানুষের সম্পর্ক রাজনীতিতে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই সম্পর্ক শুধু নেতা কর্মী নয়, সাধারণ মানুষও একইভাবে সবার সাথে। এটা তো রাজনীতির একটা চরিত্র, যে এটা মানুষকে নিয়ে তো রাজনীতি।
মানুষের সঙ্গে সম্পর্কের মাত্রায় ভোটের রাজনীতিতে প্রভাবক হিসেবে দেখা দেয় বলে মনে করেন এই রাজনীতিক নেতা সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব এবং এই বাজেট গরিব মানুষকে কষ্ট দেবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার স্কুলে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে আছে। আজকে দেখবেন যারা নাকি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সরকারের সমালোচনা করেন, আমাদের বাজেটের সমালোচনা করেন, আমাদের উন্নয়নকে, আজকে যে উন্নয়ন হচ্ছে সে উন্নয়নকে থামিয়ে দিতে চান, তারা কিন্তু কোনো সময় গরিব দুঃখীর পাশে দাঁড়ান না। তাদেরকে দেখবেন না, বেগম খালেদাকে দেখবেন না কোনো সময় গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ জনগণের পাশে দাঁড়ান, গরিব মানুষের পাশে দাঁড়ান। বেগম খালেদা জিয়ার নির্দেশ সন্ত্রাস করো, আগুন সন্ত্রাস করো, মানুষকে কষ্ট দাও। সরকারের অনেক সমালোচনা তারা এই বাজেট নিয়ে করেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই, বাজেট জনকল্যাণমুখী, মানুষের কল্যাণের জন্য এই বাজেট কোনো সময় গরিব মানুষকে কষ্ট দেবে না। সময় সংবাদে আরো থাকছে, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উল ফিতর উদযাপন, শতাধিক গ্রামে উৎসাহ উদ্দীপনায় ঈদের নামাজ আদায়। ঈদ উপলক্ষে একদিনের ব্যবধানে প্রতি পিস দেশি মুরগির দাম বেড়েছে 70 থেকে 80 টাকা। গরু খাসির মাংসের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 75 টাকা পর্যন্ত। বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার ঘুরে কামরুল হাসান সবুজের রিপোর্ট। রোজা শেষে এবার ঈদের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সকাল সকালই দেখা গেল নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা বেচায় ব্যস্ত ক্রেতা বিক্রেতা। চাহিদার সঙ্গে বেড়েছে দামও। মাংসের বাজারে একদিন আগের চেয়ে অনেকটাই বেশি দামে বিক্রি হচ্ছে দেশি মুরগি ও গরু খাসির মাংস। তবে আগের দামেই 170 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার। শুক্রবারে 500-520 এরকম ছিল, আজকে বিক্রি হচ্ছে 550 করে। মাংসের বাজার মানে তুলনামূলকভাবে একটু বেশি। খাসি সিস্টেমানে ছিল 725 টাকা কেজি সরকারি রেট, আর এখন বর্তমানে হয়ে গেছে 800 টাকা কেজি। অনেক ডিফারেন্স, পার পিসে 70-80 টাকা। মাছের বাজারে বেশিরভাগ ক্রেতার চোখ ইলিশের দিকে। একদিনের ব্যবধানে তাই হালিতে দামও বেড়েছে 700 থেকে 1000 টাকা পর্যন্ত। দাম বেড়েছে চিংড়ি, পাবদা, রূপচাঁদা, রুই কাতলা সহ সব ধরনের মাছের। 1 কেজি ওজনের সাইজ আজকে যেমন 4042 ডালি গেছে, 500 টাকা আলিতে বেশি। ইলিশের বাজার চড়া, কাস্টমার দাম না খালি যায় না। ইলিশ কিনবো ভাবছি, কিন্তু ইলিশের দামটা অনেক বেশি। আগে 550 টাকা ট্যাংরা বেশি, 600 টাকা বেশি, পাবদা 600 বেশি, বাইক 700 বেশি। সবজির বাজার ঘুরে দেখা গেল আগের দামেই বিক্রি হচ্ছে আলু, পটল, করলা, কাঁকরোল। তবে ঈদ উপলক্ষে বাড়তি চাহিদা মেটাতে একদিন আগের তুলনায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ক্যাপসিকাম। কাঁচামরিচ ছিল মাত্র 60 টাকা কেজি, বর্তমানে 500 টাকা পাল্লা কিনে আনা লাগতেছে, 120 টাকা বেচা লাগবে। 600 60 টাকা বেচছি, আজকে হয়তো 70 টাকা 80 টাকা। লাল হলুদ ক্যাপসিকাম শুক্রবার ছিল 350 টাকা কেজি, এখন হচ্ছে 700 টাকা কেজি। বিভিন্ন তরকারি কিনলাম, ঈদের বাজার দাম তো একটু বেশি। বাজারের দামটা আসলে খুব একটা বাড়েনি আমার মনে হচ্ছে। নিত্যপণ্যের এই বাড়তি দাম ঈদের পর আবার কমে আসবে বলে জানান বিক্রেতারা। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাতের সঙ্গে মিল রেখে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে পালন হচ্ছে পবিত্র ঈদ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর রোববার সৌদি আরবের স্থানীয় সময় সোয়া 5টায় মক্কার মসজিদুল হারাম ও রিয়াদে জাতীয় মসজিদ ধীরা ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ব্রুনেই সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে। খুশির এই দিনটি উপলক্ষে নতুন পোশাক পরে ঈদ জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ সর্বস্তরের মানুষ। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও অশুভ শক্তির পতনের মধ্য দিয়ে ইসলামের আলোয় আলোকিত হওয়ার আশা ব্যক্ত করেন মুসলিম সম্প্রদায়। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সকালে শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
মাদারীপুরের 25টি গ্রামের প্রায় 30,000 মানুষ ঈদ উদযাপন করেছেন। সকালে সদর উপজেলার তাল্লুক গ্রামের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে নিজেদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নেন তারা। আজকে ঈদ পাঞ্জাবি পরছি, ভালো লাগছে, ঈদের নামাজ পড়ছি। সৌদি যদি চাঁদ দেখার পর তার পার্শ্ববর্তী দেশগুলো ঈদ করতে পারে, সেই ক্ষেত্রে আমাদেরটাই আমরা মনে করি সঠিক। তাকে সৃষ্টি না করলে কুল মাকলুকাত কিছু সৃষ্টি করতো না, সেই দয়াল নবীর থেকে নিয়মটা আমরা ওই অনুসরণে আমরা ঈদ করতেছি। মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকায় স্থানীয় পীর আব্দুল মাওফিক চৌধুরীর ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আলাদা ব্যবস্থা থাকায় নারীরাও জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পটুয়াখালীতে নতুন জামা কাপড় পরে শিশু কিশোর সহ নানা বয়সী মানুষ ঈদগাহে নামাজ আদায় করেন। কলাপাড়া, গলাচিপা ও বাউফল উপজেলা সহ জেলার 35টি গ্রামের মানুষ প্রায় 100 বছরের ঐতিহ্য ধরে রাখতে ঈদ উদযাপন করেছেন। এছাড়া দিনাজপুরের 5টি উপজেলা, চাঁদপুরের 40টি ও সাতক্ষীরায় 5টি গ্রাম সহ বেশ কয়েকটি জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন হচ্ছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দেশের বাইরের খবর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরে তেলবাহী লরির বিস্ফোরণে অন্তত 125 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রোববার সকালে ভাওয়ালপুরের আহমেদপুরে শারকিয়াহ মহাসড়কে একটি তেলবাহী লরি রাস্তায় উল্টে গেলে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই লরিটির আশেপাশে থাকা সব গাড়িতে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনীর দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক। তেলবাহী লরিটি বেপরোয়া গতিতে চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রিয়জনের সঙ্গে উৎসব উদযাপনে আজও বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখী মানুষের স্রোত। আনন্দ যাত্রায় ঝক্কি হলেও নেই অভিযোগ। পাকা ঢাকাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। কড়া নজরদারিতে আবাসিক এলাকা। বাড়ির মালিক সহ স্থানীয় জনপ্রতিনিধিদেরও তৎপর থাকার আহ্বান ডিএমপির। ঈদ উপলক্ষে রাজধানীতে চড়া, ইলিশ সহ সব ধরনের মাছের দর। একদিনের ব্যবধানে গরু, খাসির মাংসের দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 75 টাকা পর্যন্ত। ঈদ শুভেচ্ছা বিনিময়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় আওয়ামী লীগ ও বিএনপি। আগামী দিনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা। এবং বিএনপি নেতা মওদুদ আহমেদের দখলকৃত গুলশানের বাড়িটি ভেঙে ফেলছে রাজউক। বাড়ি ভাঙতে নিয়ম মানা হচ্ছে না, দাবি মওদুদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।